নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে আপনি রয়েছেন পিশাচ পর্ব অডিও স্টোরির পর্দায়। আর পিশাচ পর্ব অডিও স্টোরি মানেই একটা মন ছুঁয়ে যাওয়া ভিন্ন স্বাদের ভৌতিক গল্প। তাহলে চলুন শুরু করা যাক, কারণ এখানে বেশি কথা নয়, সরাসরি গল্প শোনানো হয়। আজ আপনি শুনতে চলেছেন লেখিকা প্রজ্ঞা চক্রবর্তী বিরচিত গ্রাম বাংলার ভূতের গল্প শীতল রাতে জমিদার বাড়িতে বিপদ। বরাবরের মতো গল্প পাঠে এবং পুরুষ চরিত্রে আমি সুদর্শন। আজ আমার সঙ্গে নারী কণ্ঠে থাকছে বর্ণালী। শুরু হচ্ছে শীতল রাতে জমিদার বাড়িতে বিপদ। আমাদের আজকের নিবেদনের এই গল্পটি সম্পূর্ণরূপে লেখিকার কল্পনাপ্রসূত। অনুগ্রহ করে কেউ বাস্তবের সঙ্গে মিল খুঁজে নেওয়ার চেষ্টা করবেন না। আশা করছি গল্পটি শুধুমাত্র বিনোদনের দৃষ্টিকোণ থেকেই গ্রহণ করবেন। ধন্যবাদ। এইবারে শীতটা যেন একটু তাড়াতাড়ি পড়ে গেছে। তার উপর রাত পার হলেই আর্যকে যেতে হবে বাঁশঝুড়ি গ্রামে। সেখানের তাপমাত্রা তো আরও কম, ফলত লাগেজ হয়েছে বিশাল। এসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়ে সে। পরদিন যথাসময়ে ট্রেনে চড়ে বসে। তবে ট্রেন লেট থাকায় গ্রামের মাটিতে যখন পা দেয়, তখন তার হাতঘড়ি জানান দেয় যে রাত ৮টা বাজে। স্টেশনে লোক নেই বললেই চলে। স্টেশনের টিমটিমে আলোতে কোনো রকমের স্টেশন থেকে বের হলো সে। এদিক ওদিক তাকিয়ে অবশেষে একটা রিক্সাওয়ালা দেখতে পেল সে। যাক বাবা, এতক্ষণে ভাগ্যদেবতা আমার সহায় হলো। আর একটু সহায় হলে এই রিক্সাটাই আমাকে আমার গন্তব্যে পৌঁছে দেবে। কথাগুলো ভাবতে ভাবতে বেশ তাড়াতাড়ি পা চালিয়ে রিক্সাওয়ালার কাছে গিয়ে হাজির হলো সে। বলি, ও দাদা শুনছেন? কিন্তু না, উপাস থেকে কোনো সাড়া এলো না। তাই সে আরেকটু গলা চড়িয়ে বলল, বলি ও দাদা শুনছেন, যাবেন নাকি? আমি এভাবে ভূত দেখার মতো চমকে উঠলেন কেন? না মানে এই সময় তো এখানে কোনো লোক থাকে না। আচ্ছা আচ্ছা, ওসব কথা থাক, এখন যাবেন কিনা বলুন। হ্যাঁ যাবো তো, উঠে বসুন। আর্য ভগবানের উদ্দেশ্যে একটা প্রণাম করে উঠে পড়ল রিক্সাতে। রিক্সাওয়ালা ওকে নিয়ে এগিয়ে চলল। তবে বেশ কিছুটা যাবার পর ব্রেক কষল। আচমকা এমন ব্রেক কষায় আরেকটু হলেই আর্য পড়ে যেত রিক্সা থেকে। অন্য সময় হলে দুটো কটু কথা বলে দিত, তবে এখন কিছু বললে বিপদ বাড়বে। তাই নিজেকে সামলে নিয়ে বলল, আরে কি হলো? আপনি কোথায় যাবেন তাই তো জানা হলো না। কথাটা শুনে আর্যর নিজের উপরেই রাগ হলো। তারপর বলল, আমি ওই যে নীলমহলে যাব, চেনেন তো? কি বলছেন আপনি? আপনার মাথা ঠিক আছে তো? আমি একজন গবেষক। বিভিন্ন জায়গায় থাকা মহল বা রাজপ্রাসাদ নিয়ে আমি গবেষণা করি এবং এগুলো সরকারের চোখের সামনে আনি, যাতে রক্ষণাবেক্ষণ ঠিক মতো হয়। অত শত আমি বুঝি না, তবে ওই বাড়ি যে অভিশপ্ত। ওসব অভিশাপ বলে কিছু হয় না। হয় গো বাবু, হয়। আপনারা শহরের লোক, তাই এইসব মানেন না। তুমি কি আমাকে ওখানে নিয়ে যেতে পারবে? যদি না পারো বলে দাও, আমি একাই চলে যাচ্ছি। তবে যদি নিয়ে যাও তবে 100 টাকা দেব। সারাদিন তেমন উপার্জন হয়নি, তাই 100 টাকার কথা শুনে লোকটা রাজি হলো নিয়ে যেতে। তবে নীলমহলের বেশ কিছুটা আগে নামিয়ে তড়িৎ গতিতে সে চলে গেল। আর্য আর কথা না বাড়িয়ে ভেতরে প্রবেশ করল। তবে তার আগে ব্যাগ থেকে বড় টর্চটা বের করে সে হাতে নিয়ে নিল। উফ, কি অবস্থা! আজ অবধি দেখলাম না কোনো বাড়ি একটু ঠিক অবস্থায় আছে। হ্যাঁ, কি আর করা। কথাগুলো বিড়বিড় করতে করতে সামনের সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল সে। সামনে যে দুটো ঘর পেল তার একটাতে প্রবেশ করল। এইসব জায়গা মূলত বসবাসের যোগ্য হয় না, তাই আর্য নিজের সাথে করে একটা বেডিং নিয়ে ঘোরে। এছাড়াও কেক, বিস্কিট, চাল, ডাল আরও অনেক কিছুই সাথে থাকে।
আজ অনেকটা রাত হয়ে যাওয়ার জন্য আর কিছু না ভেবে গোটা একটা কেক খেয়ে শুয়ে পড়ল সে। রাত কটা হবে ঠিক বোঝা গেল না। ওর ঘুমটা হঠাৎ ভেঙে গেল। শোবার আগে ছোট্ট একটা আলো জ্বালিয়ে রেখেছিল, কিন্তু ঘুমটা ভাঙার পর দেখল সেটা নিভে গেছে। বেশ অদ্ভুত তো, এটা তো সারা রাত জ্বলে। চার্জ তো ছিল, কিন্তু নিভে গেল কি করে? তবে সেসব নিয়ে বেশি না ভেবে পকেট থেকে ফোন বের করে টর্চটা জ্বালালো। ওর মনে হলো ঘরটা যেন বদলে গেছে। যখন ঘরে প্রবেশ করেছিল তখন ঘরের বিছানাটা মাঝখানে ছিল, আর ও তাই বিছানার ওপর পাশে নিজের সাথে আনা বিছানাটা পেতেছিল। কিন্তু যখন ঘুম ভাঙল ওর মনে হলো ও যেন বিছানাটার একেবারে নিচে শুয়ে আছে। এমনকি ঘরের জানলাগুলো বন্ধ ছিল আর দরজাটা খোলা, কিন্তু এখন দরজাটা বন্ধ আর জানলাগুলো খোলা। কোনো রকমে হামাগুড়ি দিয়ে খাটের তলা থেকে বেরিয়ে এলো, তারপর টর্চটা জ্বালল। ঘরটা দেখে অবাক হয়ে গেল। দেখে বোঝাই যাচ্ছে না যে এটাই সেই ঘরটা। মিষ্টি বেলি ফুলের গন্ধে সারা ঘর ম ম করছে। আর্য কিছুই বুঝে উঠতে পারল না। হাতের কাছে থাকা বোতল থেকে কিছুটা জল নিয়ে চোখে মুখে ছেটালো, তারপর ধীর পায়ে জানলার কাছে এগিয়ে গেল। হালকা বাতাসে মনটা যেন ভরে গেল ওর। তারপর আবার ঘরের চারপাশে চোখ বোলালো, কিন্তু কোথায় কি? এই তো সেই নোংরা ঘরটাই। একপাশে পুরো মোটা ঝুল জমেছে। ও নিজের মনেই হেসে উঠল। সত্যি আজকাল আমিও হ্যালুসিয়েশন করছি। না, কাল থেকে কাজ শুরু করে দেব। কাজের মাঝে থাকলে এমনটা আর হবে না। আপন মনে বিড়বিড় করতে করতে শুয়ে পড়ল সে। তবে খেয়াল করল না ওই পুরো ঝুলের পিছন থেকে এক জোড়া জলজলে চোখ তাকে দেখে চলেছে। রাতে আর তেমন কিছু হলো না। তবে ওর মনে হলো যেন দূর থেকে একটা কান্নার শব্দ ভেসে আসছে। এই কান্নাটা কোনো পার্থিব কান্না হতে পারে না। সারা বাড়ি যেন হাসির শব্দে আর কান্নার শব্দে গম গম করছিল। চোখ বন্ধ করে সবটা চোখের আড়াল করার চেষ্টা করলেও কান দুটো যে সজাগ। পরের দিন পুরো বাড়ি ঘুরতে আর ঘরটা পরিষ্কার করতেই চলে গেল। মাঝে একবার বেরিয়েছিল খাবারের দোকান দেখতে। হরি নামে একটা লোকের সাথে আলাপ হয় আর্যর। এই কথা ও কথায় বাড়িটা নিয়ে বেশ কিছু তথ্য জোগাড় করে। শুধু তাই নয়, সে এও বলেছে যে সকালে রুটি তরকারি আর দুপুরে দুপুর আর রাতের ভাত ডাল তরকারি এসব সে দিয়ে যাবে। বিকেলের পর এদিকে আসতে সে নারাজ। তবে এতে আর্যের কোনো সমস্যা নেই। বিকেলবেলা বসে খাতায় লিখতে শুরু করল সমস্ত তথ্য। বাঁশঝুড়ি গ্রামের নীলমহল, যা আজ লোকমুখে ভূতমহল বলে পরিচিত। অন্যান্য জায়গার মতো এখানেও খুব পরিচিত ভূতের গল্প প্রচলিত আছে। লোকের দাবি যে এটা জমিদার প্রতাপ নারায়ণের জমিদার বাড়ি ছিল। 5 পুরুষের এই জমিদারিতে প্রত্যেকেই ছিল প্রজা দরদি। তবে শেষে যে জমিদার ছিল সে নাকি বেশ রকচটা। তবে তা নিয়ে খুব একটা সমস্যা হয়নি।
প্রজাদের ওপর সেভাবে কখনো অত্যাচার করেনি সে। তবে তার কন্যা অমৃতা নাকি একদিন হারিয়ে যায়। শুধু তাই নয়, জমিদার মশাই নাকি তার আদরের কন্যার কোনো খোঁজ খবর করারও চেষ্টা করেননি। তবে কন্যা অমৃতা হারিয়ে যাবার পর থেকেই নাকি এই জমিদার বাড়িতে অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে এবং একসময় প্রায় প্রত্যেকেই নাকি মারা যায় অদ্ভুতভাবে। তার সাথে পাশাপাশি এই বাড়ি অভিশপ্ত বলে পরিচিত হয়। এতটা লিখে আর্য তার খাতা বন্ধ করে। আজ সকালে যখন গোছাচ্ছিল তখন ঘরের কোণে বেশ কিছু ছবি দেখেছিল, যার অধিকাংশটাই পোকায় কাটা কিংবা বহুদিনের অযত্নে নষ্ট হয়ে গেছে। তবুও যেটুকু বোঝা গেছে সে তার ফোনের ক্যামেরা দিয়ে ছবি তুলে নিয়েছে। তবে তার মধ্যে যে ছবিটা তার নজর কেড়েছে সেটি হলো এক তরুণী কন্যার। কি মায়াবী সে মুখ! আর্যর মনে হলো এই সেই অমৃতা। এসব ভাবতে ভাবতে কখন যে রাত হয়ে গেছে সে খেয়ালও করেনি। একটা ফোন আসায় তার ভাবনায় ছেদ পড়ল। ফোনটা ধরে কিছুক্ষণ কথা বলে ফোনটা রেখে দিল সে। এখানকার নেটওয়ার্কটা তেমন ভালো নয়। রাতের খাওয়া দাওয়া শেষ করে যখন সে বিছানা গুছিয়ে শুতে যাবে, হঠাৎ করেই মনে হলো কেউ যেন একটা হেঁটে চলে গেল। কে কে এখানে? না, কেউ নেই। বরং প্রতি উত্তরে তার কথাটাই প্রতিধ্বনিত হয়ে তার কানে ফিরে এলো। এসবে আর গুরুত্ব না দিয়ে সে শুয়ে পড়ল। তবে কিছুক্ষণ পর তার মনে হলো ছাদে কেউ যেন হেঁটে বেড়াচ্ছে। শুধু হাঁটছে না, যেন যেন নাচছে। এত রাতে এমন একটা ব্যাপারে সে বেশ ভয় পেয়ে গেল। একটা সময় আর্যের মনে হলো ঘরটা যেন বেলি ফুলের গন্ধে ভরে উঠেছে, ঠিক আগের দিন রাতে যেরকম হচ্ছিল ওই রকম ধীরে ধীরে চারপাশে গন্ধে মোমো করতে শুরু করেছে। আজ সে ঘরের মেঝে যে বিছানায় পাতা ছিল তাতেই নিজের সাথে আনা কম্বল বিছিয়ে শুয়েছিল। ওর মনে হলো বিছানাটা যেন সরে যাচ্ছে। ঘরের মাঝে থাকা ঝাড়বাতিটা যেন ধীরে ধীরে জ্বলে উঠেছে। একটা শীতল হাওয়া যেন ওর সারা শরীর ছুঁয়ে গেল। মুহূর্তের মধ্যেই ঘরের পরিবেশ বদলে যেতে শুরু করলো। আর্যর মনে হলো ও যেন একটা ঝাঁ চকচকে জমিদার বাড়িতে আছে। দূর থেকে ভেসে আসছে গানের শব্দ। যে ছবিগুলো আজ সকালে দেখে মনে হয়েছিল ঝাপসা, সেগুলো যেন ধীরে ধীরে রূপ নিচ্ছে একেবারে নতুন ছবির মতো। সারা ঘর ধীরে ধীরে নানান আলোয় সজ্জিত হতে শুরু করেছে। আর্য ভয় চিৎকার করে উঠল, কি করে সম্ভব? এমন সময় খিলখিলিয়ে একটি মেয়ের হাসির শব্দ ভেসে এলো। কে এখানে? আবারও হাসির শব্দ ভেসে এলো। আর্য টর্চটা হাতে তুলে নিল। তবে না, সেটা কাজ করছে না। তবে ঝাড়বাতির আলোটা যেন ধীরে ধীরে বাড়ছে। কে আছো এখানে? ভয় পেলে বুঝি? না, আমি ভয় পাইনি। তাহলে গলার স্বরখানা অমন কাঁপে কেন? ও মা, কোথায় কাঁপছে? মোটেও কাঁপছে না। আহা, গলা তুলে বললেই যে মিথ্যেটা সত্যি হয়ে যায় না। নিজের ভালো চাও তো সামনে এসো, নইলে এর ফল কিন্তু ভালো হবে না। তা কি খারাপ হবে শুনি? এবার আর্য কিছুটা দমে গেল, তবে থেমে গেল না। সে আবারও বলল, কি ভেবেছ আমার ঘুমের সুযোগ নিয়ে তুমি ঘরে এসে এইসব পরিবর্তন করে আমাকে ভয় দেখাতে পারবে? কখনোই না। এই আর্য রায়কে ভয় দেখানো অত সহজ নয়। সত্যি কি বোকা গো তুমি। আচ্ছা ফাজিল মেয়ে তো, সাহস থাকে তো সামনে এসো।
তারপর দেখছি কে বোকা আর কে কি। আমি তো তোমার সামনেই আছি। ও তাই নাকি? তাহলে আমি দেখতে পাচ্ছি না কেন? তা আমি কি জানি। অবশ্য পুরুষ মানুষ এত সহজে সামনের জিনিস দেখতে পায় না। আর্য কিছু একটা বলতেই যাচ্ছিল, তবে ওর মনে হলো ঘরের চারপাশ যেন ধীরে ধীরে বদলে যেতে শুরু করেছে। মানুষের হাতে পায়ে কেটে গেলে যেমন মরা চামড়া উঠে গিয়ে সেখানে নতুন চামড়া গজায়, ঘরটাও যেন ঠিক ঠিক সেইভাবেই বদলে যাচ্ছে। ও আর কিছু না ভেবে ঘর থেকে বেরিয়ে পড়ল। তারপর ব্যালকনি ধরে হাঁটতে শুরু করল। কিন্তু না, কোথাও কেউ নেই। আচমকা ওর মনে হলো একজোড়া নুপুর পড়া পা যেন ওর পাশ দিয়ে হেঁটে চলে গেল। আর্য সেই শব্দ অনুসরণ করে হাঁটতে শুরু করল। শব্দটা সিঁড়ি দিয়ে ধীরে ধীরে ছাদের দিকে যায়। ওর মনে হলো পায়ের তলায় যেন নরম গালিচা বিছিয়ে দিয়েছে কেউ। একটা অদ্ভুত টানে ও কিছু না ভেবে হেঁটে যেতে থাকে। একটা হাসির আওয়াজে ওর ঘোরটা কেটে যায়। কি মশাই, এবার পেলে আমাকে দেখতে? হ্যাঁ। আহা, এমন পুতুলের মতো আচরণ করছো কেন? পুতুলের মতো? ও, তুমি তো আবার মায়ার জালে আটকা পড়ে গেছো। কথাটা বলেই সে একটা তুড়ি মারে। আর্যর ঘোরটা কেটে যায়। সে হাঁপাতে থাকে। ওর মনে হলো যেন ওর সারা পৃথিবী ঘুরছে। ধীরে ধীরে আর্য জ্ঞান হারায়। আচমকা মুখে জলের ছিটা পড়ায় ধড়মড় করে বিছানায় উঠে বসে আর্য। তবে চোখ খুলে কাউকে দেখতে পায় না। এরপর চারপাশে তাকাতেই ভয়ে আঁতকে ওঠে। ও তো নিজের ঘরেই আছে, আর কাল রাতের সেই ঝা চকচকে ঘর কোথায়? তবে কি ও আবারও স্বপ্ন দেখল? কিন্তু এমন অদ্ভুত স্বপ্ন দেখার মানে কি? কিছুই বুঝতে পারল না। প্রথমে ভেবেছিল এই ব্যাপারে হরিকে একবার জিজ্ঞেস করবে। তারপর সেই চিন্তা বাদ দিল, কারণ এই গ্রামের লোকেরা এমনিতেই এই বাড়িটাকে ভুতুড়ে বলে। এখন ও যদি এই সমস্ত কথা বলে, তাহলে ওরা আরও বেশি করে বাড়িটাকে ভুতুড়ে বলতে শুরু করবে। এর ফলে আর্যর কাজে বাধা পড়বে। তবে এখানে কি ঘটছে সেটা জানার কৌতূহলটাও আটকে রাখতে পারল না সে। অনেক ভেবেচিন্তে বেরিয়ে পড়ল বাড়িটা সম্পর্কে আরও কিছু খবর জোগাড় করার জন্য। তবে ওই চিরাচরিত ভূতের গল্প ছাড়া কিছুই পেল না। সে মনে মনে ঠিক করে নিল আজ রাতে সে আর ঘুমোবে না। যেমন ভাবা তেমন কাজ। একটা বই নিয়ে বসে পড়ল রাতের খাওয়া শেষ করে। হঠাৎই ওর মনে হলো আগেকার দিনে যেমন পাহারাদাররা জানান দিত লাঠি ঠকঠক করে, তেমন করে কেউ জানান দিল ঘড়িতে 1টা বাজে। আর তার প্রায় সাথে সাথে আবারও সারা ঘর বেলি ফুলের গন্ধে ভরে উঠল। সবকিছুই এবারও চোখের সামনে বদলাতে শুরু করল। কি আমি কে সেটা জানার খুব শখ হয়েছে বুঝি? তাহলে আসো, আসো না আমার সাথে। কে তুমি? কেন রোজ এভাবে আমায় বিরক্ত করছো? তুমি বিরক্ত হচ্ছ বুঝি? কি চাও তুমি? আমার তো কিছু চাওয়ার নেই। তবে কেন রোজ বিরক্ত করো আমায়? আমি তোমাকে বিরক্ত করি না, বরং তুমি আমাকে বিরক্ত করছো। মানে? এই যে এই ঘরটা দখল করেছো, এটা তো আমার ঘর। ওই যে ওই বিছানায় শুয়ে আছো, ওটাও আমার। অসম্ভব, তুমি মিথ্যে কথা বলছো। এসব কিছু জমিদার প্রতাপ নারায়ণের শেষ বংশধর অমৃতার। তাহলে এই সব তোমার কি করে হলো? কারণ
আমি সে। আবার বাজে কথা বলছো, সে কবে মারা গেছে। সে তো মারা যায়নি, তাকে মেরে ফেলা হয়েছিল। ও, তাকে মেরে ফেলেছিল? শুনবে সে কাহিনী? কথাটার সাথে সাথেই যেন একটা করুণ কান্নার শব্দ ভেসে এলো। আর্যের সকল ইন্দ্রিয় জানান দিল এই সেই কান্না, আর এই সেই হাসির শব্দ যা সে প্রথম রাতে শুনেছিল। বেশ কিছুক্ষণ ধরে সে কথাটা ভাবল। কারোর কথা শুনতে পাচ্ছে, কিন্তু কাউকে দেখতে পাচ্ছে না। একরকম অদ্ভুত অস্বস্তি। তাই নিজের মনকে সাহস জুগিয়ে সে বলল, শুনতে পারি, যদি তুমি আমার সামনে এসে সব কথা বলো। কথাটা বলার পর কিছুক্ষণ সবকিছু বেশ চুপচাপ হয়ে গেল। তারপর ওর সামনে ধীরে ধীরে একটা ধোঁয়ার কুণ্ডলি ফুটে উঠল। তার মাঝে যে মুখটা উঁকি দিচ্ছিল তা এতটাই সুন্দর আর মায়াবী, আর্যর মনে হলো যেন ও চোখের সামনে কোনো পরীকে দেখছে। কোনো প্রেতাত্মার চেহারা যে এমন মায়াবী হয় তা ওর ভাবনার বাইরে। কি হলো, এখনো শুনবে না বুঝি? আর্য মাথা নাড়ে। অমৃতা বলতে শুরু করল, আমার নাম অমৃতা। এই গ্রামের লোকজনদের কাছ থেকে খবর নিয়ে তুমি এটা নিশ্চয়ই জানতে পেরেছ, আর এই বাড়িতে এখনো যে কটা ছবি অবশিষ্ট আছে তার মধ্যে আমার ছবি বিশেষ নেই। শুধুমাত্র তুমি যে ঘরে আছো সেই ঘরেই একটা আছে। এই ছবি দেখে আশা করি তুমি আমার রূপ সম্পর্কে কিছুটা হলেও আন্দাজ পেয়েছ। এবার মূল কথায় আসি। জমিদার বাড়িতে বড় হলেও আমার কোনো জায়গায় যাওয়া নিয়ে তেমন কোনো সমস্যা ছিল না। এই গ্রামের মাঠে মাঠে আমি ঘুরে বেড়াতাম। আমার সাথে কিছুজন সখীও থাকত। বাবার কথা মতো কিছু সৈন্য দূর থেকে আমাদের ওপর নজর রাখলেও কাছে খুব একটা আসতো না। এইভাবে ঘুরতে ঘুরতে একদিন আমি এই গ্রামেরই গরিব চাষির ছেলে রুদ্রর সাথে পরিচিত হই। তার সরলতা আর তার পরিশ্রম আমাকে মুগ্ধ করে দিয়েছিল। ধীরে ধীরে আমাদের দুজনের মধ্যে একটা বন্ধুত্ব গড়ে ওঠে। এই কথা সৈন্যদের মাধ্যমে আমার বাবার কানে পৌঁছলেও তিনি সেই সময় কোনো কিচ্ছু বলেননি। তার এই কিচ্ছু না বলাটা আমি তার সমর্থনই ধরে নিয়েছিলাম। আমাদের বন্ধুত্ব আরও গাঢ় হতে শুরু করে। সেখান থেকেই আমাদের প্রেমের সূত্রপাত। এত অবধি সবটাই ঠিক ছিল, তবে সমস্যা শুরু হলো যখন আমাদের সম্পর্কের কথা জানাজানি হলো। একদল লোক খুব মুখরোচক করে সেই খবর পৌঁছে দিল আমার বাবার কানে। আমি ঘরবন্দি হলাম। তবে আশা ছাড়িনি। বাবার একমাত্র মেয়ে হিসেবে যেমন ছিলাম আদুরে, আর তেমনই ছিলাম জেদি। আমিও ঠিক করলাম রুদ্রর সাথেই নিজের জীবন কাটাবো, কিন্তু তখনও বুঝতে পারিনি জেদের পরিণাম হবে ভয়ানক। এতখানি বলে অমৃতা ফুঁপিয়ে কেঁদে উঠল। আর্য একটা ঘোরের মধ্যে চলে গেছিল। আচমকা কান্নার শব্দে সে চমকে ওঠে। অমৃতার কান্নার সাথে সাথে পরিবেশটা যেন বদলে যেতে শুরু করে। আর্যর মনে হয় সারা বাড়ি যেন অমৃতার দুঃখে মুমূর্ষু হয়ে পড়ছে। এতক্ষণ ধরে যে মিষ্টি গন্ধ আর আরামদায়ক হাওয়া চারপাশটা ঘিরে ছিল, এখন যেন ধীরে ধীরে সবটা লুপ্ত হয়ে যাচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য আর্য বলল, তারপর কি হলো? তারপর বাবা আমাদের বিয়ে ঠিক করলেন, তাও প্রায় 10 কিলোমিটার দূরের একটা গ্রামের জমিদার ছেলের সাথে। তবে আমি নিজের জেদে অটল ছিলাম। রুদ্রর সাথে আমি প্রায় লুকিয়ে দেখা করতাম। সে কখনো শাড়ি বিক্রেতা হয়ে, কখনো মাটির বাসন বিক্রেতা হয়ে এখানে আসতো, আর মানদামাসি তাকে আমার কাছে নিয়ে আসতো।
সেই আমার দাইমা ছিল। একদিন তার সাথে কথা বলে ঠিক করলাম আমি আর রুদ্র পালিয়ে যাব, কিন্তু আমাদের কপালে হয়তো একসাথে থাকা ছিল না। সেদিন রাতে বাবা মানদা মাসিকে হত্যা করে বিষ দিয়ে, আর রুদ্রর কপালে জুটেছিল লাঠি, ঝাঁটা আর জুতোর বাড়ি। ছেলেটাকে পিটিয়ে আধমরা করে দিয়েছিল, আমাকে একটা ঘরে বন্ধ করে রেখেছিল। সেখান থেকে আমি সবটা দেখেছিলাম, কিন্তু কিছুই বুঝতে পারছিলাম না। সারা রাত এই নির্যাতনের পর ওকে নিয়ে যায় এখান থেকে। ওর রক্তে গোটা দালান ভরে গিয়েছিল, তবে তা কেউ পরিষ্কার করেনি। আমি আর সহ্য করতে পারিনি। ভোর রাতে নিজের ঘরে বিষ পান করে আমি আত্মহত্যা করি। এই বিষ আমাকে জোগাড় করে দিয়েছিল এক দাসী। মূলত সেটা ছিল একটা ওষুধ, যার অতিরিক্ত ব্যবহার মৃত্যুর কারণ। এতটা বলে সে থেমে যায়। আর্য চুপ করে বসে থাকে। ওদিকে ভোরের আলো ফুটতে শুরু হয়েছিল, ফলে অমৃতার আত্মা অদৃশ্য হয়ে যায়। সারাটা দিন আর্য বিভিন্ন ভাবনায় ডুবে থাকে। ওই দিন তেমন কোনো কাজ হলো না ওর। যেটুকু যা তথ্য পেয়েছিল মোটামুটি কাজ এগিয়ে গেছিল ওর। তবে অমৃতাকে ওর বেশ ভালোই লাগছিল। ওর মনে হচ্ছিল এ যেন ওর বহুদিনের চেনা। ধীরে ধীরে ওই রাতটুকু আর্যর কাছে একটা নেশার মতো হয়ে গেছিল। ওই রাতের জন্য ও অপেক্ষা করত। ধীরে ধীরে অমৃতার সাথে একটা ভালো বন্ধুত্ব তৈরি হয়ে গেছিল। অমৃতার আসার সাথে সাথেই একটা মিষ্টি গন্ধে চারপাশটা ভরে উঠত। সারা বাড়ি সেজে উঠত অদ্ভুত সাজে। কি গো, তোমার গবেষণা কদ্দূর? কেন শুনি? কি জানি, মনে হয় কোনোদিন এসে দেখব তুমি আর নেই। আচ্ছা, একটা কথা বলো তো, এখানে তো এর আগেও অনেকে এসেছে, কিন্তু তাদের আর খোঁজ পাওয়া যায়নি। ওদের আমি সরিয়ে দিয়েছি। তাহলে আমাকে ছেড়ে দিলে কেন? তুমিই তো আমার সেই রুদ্র। তোমার মাঝে আমি আমার ভালোবাসাকে খুঁজে পাই। আবারও নতুন করে তোমাকে আমি ভালোবেসে ফেলেছি। তুমি সারা জীবন এখানে থেকে গেলেও আমি কিচ্ছু বলবো না। কি? আহা, রাগ করছো কেন? আর্য আর কিছু না বলে চলে যায়। অমৃতা কিছুই বুঝতে পারে না। অমৃতর পিছু পিছু যায়, ওকে নিজের মনের কথা জানায়। তবে আর্য প্রচণ্ড রেগে যায় আর নিজের ব্যাগ গুছিয়ে সেই রাতেই বেরিয়ে পড়ে। তবে গ্রামের রাস্তা রাতের আঁধারে চেনা যে সহজ নয়। অমৃতা ওর পিছু নিলেও কিছুটা যাবার পর সে আর এগোতে পারে না। এদিকে আর্য বারবার হোঁচট খেতে থাকে, তবুও না থেমে টর্চের হালকা আলোতে পথ চলতে থাকে। শেষে কিনা একটা আত্মা ওকে ভালোবেসেছে। না না, এসব একেবারেই মেনে নেওয়া যায় না। তবে আচমকা একটা পাথরে হোঁচট খেয়ে ও মুখ থুবড়ে পড়ে যায়। একটা ঠান্ডা বাতাস বয়ে যায় ওর শরীর দিয়ে, আর তার সাথে সাথেই ভেসে আসে একটা হুঙ্কার। টর্চের হালকা আলোয় চোখের সামনে একটা ধোঁয়ার কুণ্ডলী দেখে সে। প্রথমে ওর মনে হয়েছিল এটা হয়তো অমৃতা, তবে ধীরে ধীরে সেই ধোঁয়ার কুণ্ডলীর মাঝে একটা ছেলের অবয়ব দেখে সে চমকে যায়। আর্য কিছু বুঝে ওঠার আগেই সে আর্যের গলাটা চেপে ধরে। এমন এক অদৃশ্য শক্তির সাথে আর্য পেরে উঠছিল না কোনোভাবেই। ওর মনে হচ্ছিল যেন হাওয়ার স্রোতে আটকা পড়েছে ও। একটু আগে যেটা মনে হচ্ছিল মাটি, হঠাৎই ওর মনে হলো এ যেন মরীচিকা। ওর মনে হলো ও তার মধ্যে ডুবে যাচ্ছে। সাঁতার না জানা মানুষ যেমন জলের মধ্যে হাবুডুবু খেতে থাকে, আর্য ঠিক তেমনই হাবুডুবু খাচ্ছিল। ওর মনে হলো যেন ওর দমটা বন্ধ হয়ে আসছে, হাত পা অসাড় হয়ে যাচ্ছিল ওর। জোরে জোরে হা করে শ্বাস টানতে থাকে সে। মনে হলো যতবার শ্বাস নেওয়ার চেষ্টা করছে ততবার যেন মুখের মধ্যে বালি জাতীয় কিছু প্রবেশ করছে। গলার কাছে দুটো হাত যেন শক্ত হয়ে চেপে বসছে বারবার। ও আর সহ্য করতে না পেরে ওখানেই জ্ঞান হারায়।
পরের দিন সকালে যখন জ্ঞান ফেরে, নিজেকে আবারও সেই জমিদার বাড়ির বিছানায় আবিষ্কার করে ও চমকে যায়। ওই ঘরে থাকা আয়নায় বারবার নিজেকে দেখতে থাকে। কাল রাতে গলায় যে শক্ত বাঁধন অনুভব করছিল তার কোনো চিহ্ন মাত্র নেই, তবে মাথাটা বেশ ভার হয়ে আছে। সারাটা দিন শুয়ে বসে কেটে গেল ওর। রাতে আবারও অমৃতা এলো, তবে আজ তার মুখ ভার। সত্যি করে বলো তো, কাল রাতে যা যা হয়েছে সবকিছু তুমি করেছো, তাই না? আমার ভালোবাসায় কোনো খাদ নেই। কাল তোমার সাথে যা হয়েছে তাতে আমার কোনো হাত ছিল না। একদম বাজে কথা বলবে না। অমৃতা আরো কিছু বলতেই যাচ্ছিল, আচমকা আবারও সেই ছায়ামূর্তি দেখে চমকে ওঠে আর্য। এই তো সেই অবয়ব, কি হিংস্রতার রূপ! সে তেড়ে আসে আর্যের দিকে। সব শেষ করে দেব আমি, সব শেষ করে দেব। রুদ্র, রুদ্র কি করছো? শান্ত হও। না, আমি শান্ত হব না। যে নরক যন্ত্রণা আমি সহ্য করেছি তা এবার সবাইকে সহ্য করতে হবে। যারা যারা আমার মৃত্যুর জন্য দায়ী তাদের সকলকে এক এক করে শেষ করে দেব আমি। তুমি বোধহয় এখনো বুঝতে পারছো না, তারা কেউ আজ আর বেঁচে নেই, এমনকি আমিও বেঁচে নেই। তারা বেঁচে নেই তো কি হয়েছে? তাদের পরিবারের যারা বেঁচে আছে তাদের শেষ করে দেব আমি। তুমি তো এরকম ছিলে না, কিভাবে তুমি এতটা হিংস্র হয়ে উঠতে পারো? আমার প্রতিশোধ চাই। প্রথমে এই ছেলেটাকে শেষ করব আমি। কথাটা বলে সে আবারও এগিয়ে যায় আর্যর দিকে। এমন সময় ওর মনে হয় ওর সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছে অমৃতার আত্মা। সে যেন বারবার আকারে ইঙ্গিতে রুদ্রকে বোঝাতে চাইছে যে আর্য নির্দোষ। রুদ্র, রুদ্র কেন এরকম করছো? আর এতদিন পর আজ কি করে ফিরে এলে তুমি? তোমার বাবা আমাকে আধমরা করে এই বাড়ির পিছন দিকে কবর দিয়ে দিয়েছিল। শুধু তাই নয়, আমার আত্মাকে এক ওঝা ডেকে এনে ওখানে আটকে রেখেছিল। একেতেই সারা শরীরে আঘাত, তার উপর মাটি চাপা পড়ার যে কি যন্ত্রণা তা কেবল আমি জানি। ওই লোকটা এতটাই নির্মম যে আমার আত্মাকে অব্দি মুক্তি পেতে দেয়নি। এত বছর ধরে এখানে আটকে থাকতে থাকতে আমি হাঁপিয়ে উঠেছি। তবে আজ এই লোকটার জন্য আমি মুক্তি পেয়েছি। ওর পায়ে লেগে আমার বাঁধন আলগা হয়েছে। যার জন্য তুমি মুক্তি পেলে, আর মুক্তি পাবার পর তাকেই তুমি হত্যা করতে চাইছো, এ তোমার কেমন বিচার? এখন আমার ভুল। আর এত বছর ধরে আমি যে কষ্ট পেলাম তার বেলা কিছু নয়, তাই না? আমি মানছি তুমি অনেক কষ্ট পেয়েছো, কিন্তু তার মানে এটা নয় যে তুমি এই প্রতিশোধ নেবার জন্য এইভাবে যাকে তাকে হত্যা করবে। হ্যাঁ, করব। এমনিতেই মাথা ভার হয়েছিল, এরপর টাল সামলাতে না পেরে হুড়মুড় করে পড়ে যায়। তবে ওই অবয়ব ওর বেশি কাছে যেতে পারে না। অমৃতার অবয়ব বারবার বাধা দিতে থাকে। আর্য আধ বোঝা চোখে সমস্তটা দেখে। পরের দিন সকালে যথারীতি ওর জ্ঞান ফেরে বিছানাতেই। তবে আজ আর শরীর দিচ্ছে না। হরি খাবার দিতে এসে ওকে বলেছিল হরির সাথে যেতে, তবে রুদ্রর ওই রকম রূপ দেখে ওর আর সাহস হয়নি ওই বাড়ি ছেড়ে যাবার। আর্য ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়তে থাকে। রাতের বেলা অমৃতার অবয়ব ওকে পাহারা দেয়। ওদিকে রুদ্রর অবয়ব ইতিমধ্যেই গ্রামে ধ্বংসলীলা চালাতে শুরু করে দিয়েছে। একদিন রাতে অমৃতা চুপি চুপি আর্যর কাছে আসে। এখন অমৃতা ওর কাছে এলেই একটা শীতল বাতাস অনুভব করে আর্য। এই ব্যাপারটা একটা সময় ওর খুব ভালো লাগলেও রুদ্রর এই রকম আচরণ এবং ওর উপর হামলা করার পর থেকে অমৃতার অবয়ব কাছাকাছি এলে ভীষণ বিরক্ত বোধ করে। তুমি আবার এখানে এসেছ, কি চাই তোমার? রুদ্রর মুক্তি। মানে? আমি রুদ্রর আত্মাকে মুক্তি দিতে চাই, কারণ ওর মুক্তিতেই আমার মুক্তি ঘটবে। তাহলে দাও, ওকে মুক্তি দাও। হ্যাঁ, আমি কি করবো এতে?
আমি জানি তুমি আমার ওপর খুব বিরক্ত, কিন্তু আমি কি করব বলো? আমি বরাবর পুনর্জন্মে বিশ্বাসী ছিলাম। আমার সব সময় মনে হতো রুদ্র কোনো না কোনো দিন আমার কাছে ফিরে আসবে। তুমি যখন এই বাড়িতে এলে প্রথম রাতে আমি তোমাকে শেষ করে দিতে চেয়েছিলাম, তবে কেন জানি না তোমাকে দেখে আমার রুদ্রর কথা মনে পড়ে গিয়েছিল। আমার মধ্যে একটা অদ্ভুত বিশ্বাস জন্মেছিল যে তুমি আমার রুদ্র, আর সেই কারণে আমি আরও একবার তোমার ভালোবাসা চেয়েছিলাম। তবে এখন আমি আমার রুদ্রকে পেয়ে গেছি, আর আমি ওকে মুক্তি দিতে চাই। তোমার ওই রুদ্র আমার যা অবস্থা করেছে তাতে তাতে আমার পক্ষে এই মুহূর্তে তোমাকে কোনো রকম সাহায্য করা সম্ভব নয়। আর তাছাড়া আমি যদি তোমাকে সাহায্য করতে যাই আর তুমি যদি তোমার কাজে বিফল হও, তাহলে ও আমার কি অবস্থা করবে সেটা বুঝতে পারছো? ইতিমধ্যেই ঝড়ের বেগে আবারও রুদ্রর আত্মা ওখানে প্রবেশ করে। সে আর্যর দিকে এগোতেই যাচ্ছিল, তবে তার আগে অমৃতা বলে ওঠে, তুমি প্রতিশোধ নিতে চাও তাই না? এসো এসো তাহলে আমার সাথে। আবার তুমি আমাকে বোকা বানাচ্ছ? কি ভেবেছ এভাবে তুমি ওই ছেলেটাকে বাঁচাতে পারবে? না, আমি তোমাকে বোকা বানাচ্ছি না, আসো আমার সাথে। কথাটা বলে অমৃতা বেরিয়ে যায়। ওর পিছু পিছু রুদ্রর আত্মাও যায়। আর্য অবাক হয়ে তাকিয়ে থাকে। চারপাশ একেবারে নিশ্চুপ হয়ে যায়। আর্য আর ধৈর্য ধরে রাখতে পারছিল না, ও ওদের পিছু নেয়। অমৃতা রুদ্রকে নিয়ে দালানে যায়। আর্য লক্ষ্য করে ধীরে ধীরে যেন চারপাশ আবার বদলাতে শুরু করছে। অমৃতা যেমন বলেছিল, রুদ্রর মৃত্যুর ঘটনা আর্য সমস্তটা যেন নিজের চোখের সামনে দেখতে পাচ্ছিল। তবে এরপর ও যেটা দেখল তার জন্য প্রস্তুত ছিল না। যারা রুদ্রকে মারছিল তারা এক এক করে তীব্র যন্ত্রণায় ছটফট করতে করতে মাটিতে লুটিয়ে পড়ছিল। তাদের সারা গায়ে ফুটে উঠছিল লাল লাল দাগ। শুধু তাই নয়, তাদের আর্তনাদে চারপাশ যেন অদ্ভুতভাবে কেঁপে উঠছিল। তারা সকলে ছটফট করছিল, কেউ ভগবানকে স্মরণ করছিল, তাদের কিছু জন রক্ত বমি করছিল, কেউ আবার জোরে জোরে শ্বাস টানছিল। তারপর ধীরে ধীরে সকলে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এই লোকগুলো আমাদের একসাথে থাকতে দেয়নি রুদ্র। আমি এদের সকলকে শাস্তি দিয়েছি, এবার অন্তত তুমি শান্ত হও। কিন্তু যে কষ্ট আমি এতদিন ধরে পেয়েছি তার কি হবে? কষ্ট তুমি একা পাওনি রুদ্র, আমিও পেয়েছি। আর তাই বলছি, এসব নিয়ে এখন আর চিন্তা করে কোনো লাভ নেই। তুমি স্বেচ্ছায় মৃত্যুবরণ করেছিলে, আর আমি মৃত্যুর জন্য হাহাকার করেছিলাম। আমি যদি এসবের কিচ্ছু জানতে পারতাম তাহলে নিশ্চয়ই তোমাকে মুক্তি দেওয়ার চেষ্টা করতাম। তবে আমি এখন তোমাকে অবশ্যই মুক্তি দেব, তার কারণ এতগুলো বছর ধরে আমি তোমার অপেক্ষা দিয়েছিলাম। আমার বারবার মনে হতো তুমি আবারও আমার কাছে ফিরে আসবে, তাই এত বছর ধরে আমি এই বাড়িটা আগলে বসেছিলাম। মিথ্যে কথা, সম্পূর্ণ মিথ্যে কথা। আমি কোনো মিথ্যে বলছি না। তুমি যদি সত্যি আমার জন্য অপেক্ষা করতে, তাহলে এই লোকটাকে তুমি কখনোই নিজের জীবনে জায়গা দিতে না। ওকে আমি যখন দেখি, আমার ওকে দেখে তোমার কথাই মনে পড়েছিল, আর তাই আমি ওকে নিজের মনে জায়গা দিয়ে ফেলেছিলাম। আমি মানি না। ঠিক কি করলে তুমি আমার কথা বিশ্বাস করবে রুদ্র? এই লোকটাকে তুমি নিজের হাতে শেষ করে দাও। এসব তুমি কি বলছো? তুমি কি পাগল হয়ে গেছো? এই তো প্রমাণ হয়ে গেল যে তুমি মিথ্যে কথা বলছো, মিথ্যে বলছো। আজ এত বছর ধরে আমি প্রচুর মানুষকে হত্যা করেছি, কাউকে কারণে কাউকে অকারণে, আর এখন আমি সত্যিই ক্লান্ত। এসবের থেকে আমি নিজেও মুক্তি চাই। আমাকে তোমার কথার জালে ফাঁসানোর চেষ্টা করো না। শুধুমাত্র তোমার জন্য আমার জীবনটা নষ্ট হয়ে গেছিল। আর আমার জীবনটা কি খুব সুখের ছিল? তুমি খুব ভালো করে জানতে তোমার বাবা কতটা জেদি। শুধুমাত্র তোমার জেদের কারণে আমি মারা গেছিলাম। এমনকি মানদা মাসি, যে তোমার জন্য নিজের ঘর পরিবার সমস্ত কিছু ভুলে গেছিল, সে পর্যন্ত। আমি জানি
আর তাই আমি নিজেও বিষপান করে নিজেকে শেষ করে দিয়েছিলাম। শুধু তাই নয়, একের পর এক সেই সমস্ত মানুষকে শেষ করে দিয়েছিলাম যারা তোমার মৃত্যুর কারণ ছিল। এমনকি আমি আমার বাবাকেও পর্যন্ত ছাড়িনি। আর কি বা করতে পারতাম আমি? তুমি চাইলে আমাকে বাঁচাতে পারতে। তুমি এখনো একটা ভুল ধারণার মধ্যে বাস করছো। রুদ্র এবার অমৃতার উপর ঝাঁপিয়ে পড়ে। দুজনের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়। আর্য কিছুই বুঝতে পারছিল না কি করবে, তবে ওকে কেউ যেন বারবার বলছিল এদের মুক্তি দিতে হবে। এমন সময় অমৃতা ওর কানের কাছে এসে ফিসফিস করে বলে ওঠে, এখান থেকে চলে যাও, আর যাবার আগে এই বাড়িটাতে আগুন ধরিয়ে যাও। কথাটা শুনে চমকে ওঠে আর্য। আগুন ধরাবে মানে? এরকম একটা বাড়িতে আগুন ধরাবে কি করে ও? আর তা যদি হয়েও যায় তাহলে এই গ্রামের লোককে ওকে ছেড়ে দেবে নাকি? এমন সময় অমৃতার অবয়বটা দালান ছেড়ে ঘরের দিকে চলে গেল। আর্য যে ঘরটায় থাকতো সেখানে একটা ঝাড়বাতি জ্বলত সবসময়। মূলত যখন অমৃতা আসতো তখন সেটা আরো তীব্র হয়ে যেত। অমৃতার পিছু পিছু রুদ্রর আত্মাও ওই ঘরে প্রবেশ করে। ঘরের সমস্ত জিনিসপত্র ঘরের এদিক ওদিক আছড়ে পড়ছে, আর তার সাথেই সেই ঝাড়বাতি দুলতে শুরু করেছে। এ যেন এক অন্য জগৎ। এক ভয়ানক ঝড় উঠেছে এই বাড়িতে, যে ঝড় এর আগে আর্য তার জীবনে কখনো দেখেনি। কিছুক্ষণ এইভাবে চলতে চলতে হঠাৎ ঝাড়বাতি থেকে খসে পড়া মোমবাতির আগুনে একটু একটু করে সারা ঘরে আগুন লেগে যায়। আর্য আর কিছু না ভেবে দৌড়াতে শুরু করে। ওর মনে হয় রুদ্র আত্মা যেন ওর পিছু নিয়েছে। একবার সে পিছনে ঘুরে তাকালো, দেখলো অমৃতার অবয়বটা ধীরে ধীরে বাতাসে মিলিয়ে যাচ্ছে। তার করুণ কান্নার শব্দ সারা বাড়িটাকে অদ্ভুত করে তুলেছে। যেন ওর কানে কানে ফিসফিস করে কেউ ওর পথ বলে দিচ্ছে। এইদিকে এসো, এইদিকে এসো, হ্যাঁ হ্যাঁ এইদিকেই, এইদিকে এসো। আর্য জোরে শ্বাস নিতে নিতে একইভাবে দৌড়তে থাকে। ওর আর বুঝতে বাকি রইল না যে অমৃতা ওকে সাহায্য করছে। দৌড়তে দৌড়তে যখন ও হরির দোকানের সামনে গিয়ে পৌঁছল তখন ভোরের আলো ফুটতে শুরু করেছে। সারা রাতের এমন অভিজ্ঞতা, তার উপর এতখানি পথ ধকলের সাথে আসার জন্য ক্লান্তিতে ওখানেই একটা বেঞ্চের উপর বসে পড়ে সে। প্রায় ঘুমিয়ে পড়েছিল এমন সময় হরির ডাকে চোখ খুলে তাকায়। আরে ও দাদা বাবু, আরে শুনছেন? আরে এখানে আপনি এত ভোরবেলা কি করছেন? হরি ওকে দেখে অবাক হয়ে যায়, তবে সবটা সামাল দেওয়ার জন্য বলে, আসলে ভোর রাতে আমার বাড়ি থেকে ফোন এসেছিল। আমার মায়ের শরীরটা খুব একটা ভালো নেই, সেই জন্য আমি বাড়ি ফিরে যাচ্ছি। এখন কি এখান থেকে কিছু পাওয়া যাবে স্টেশন অবধি যাওয়ার জন্য? যদি পাওয়া যায় তাহলে খুব উপকার হয়। হরি আর কিছু না বলে ওকে একটু অপেক্ষা করতে বলে চলে যায়। তারপর কিছুক্ষণ পর সেই রিক্সাওয়ালাকে ডেকে আনে, যে প্রথম দিন ওকে ওই বাড়িটায় পৌঁছে দিয়ে গেছিল। ওকে দেখে অবাক হয়ে গিয়ে বলে, আরে বাবু, আপনি এখনো এই গ্রামে রয়েছেন দেখছি। তবে সত্যি কথা বলতে আপনার দেখা যায় আমি পাবো ভাবিনি, কারণ আপনি প্রথম লোক যে ওই বাড়িতে রাত কাটানোর পর সুস্থ আসেন। যাই হোক, এতদিন পর আপনাকে দেখে বেশ ভালো লাগলো। এখন ওসব কথা থাক, আমাকে খুব তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। স্টেশনে যাবেন তো? হ্যাঁ নিশ্চয়ই, কেন যাবো না। আপনি তাড়াতাড়ি চলুন, আর সময় নষ্ট করবেন না। 1 ঘন্টার মধ্যে ট্রেন আছে, প্রথম ট্রেনটা ধরতে পারলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবেন। হ্যাঁ হ্যাঁ, তাই চলুন। সেদিন ওখান থেকে কোনো রকমে বাড়ি ফিরে এসেছিল আর্য। তবে যত দিন যাচ্ছিল ও বুঝতে পারছিল যে ও নিজেও অমৃতাকে খুব ভালোবেসে ফেলেছিল। শুধুমাত্র সে অশরীরী বলে প্রথম কটা দিন সে মানতে পারেনি। তবে ভালোবাসা যে কোনো কিছুই মানে না, তা আজ নিজের জীবনে হাড়ে হাড়ে টের পেল আর্য।
এই অভিজ্ঞতাটা ওর মনে একটা ছাপ ফেলে গেল। হয়তো বললে কেউ বিশ্বাস করবে না। শুনলেন শীতল রাতে জমিদার বাড়িতে বিপদ। গল্পটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এখনো পর্যন্ত যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আর দেরি কিসের? ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দিন। দেখা হচ্ছে আবার একটি রোমাঞ্চকর গল্পের সাথে আগামী এপিসোডে।